হ্যালো এভরিওয়ান। আজকে যেটা নিয়ে ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে স্ল্যাটার্স রুল নিয়ে। এটা পিজিটি বিভিন্ন এক্সামে আর এসএলএসটির জন্যও ইম্পর্টেন্ট। বিএসসি স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখতে পারে। তো আমরা এই যে স্ল্যাটার্স রুল, এটা কিসের জন্য আমরা পড়ি সাধারণত? অ্যাকচুয়ালি আমাদের যে নিউক্লিয়াসের যে চার্জ, সেটা অ্যাকচুয়ালি 100% পুরোপুরি মানে ইলেকট্রনের ওপর কাজ করে না। বলতে যেমন ব্যাপারটা হচ্ছে লিথিয়াম। আমি যদি লিথিয়ামের কথা বলি, তো এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। তো আমার যদি ইলেকট্রনিক কনফিগারেশন রাখি তাহলে 1:2s1, তাই তো? তার মানে কি হচ্ছে না, 2s-এ এই যে একটা ইলেকট্রন রয়েছে আমার, আর এই 1s-এ আমার যে দুটো ইলেকট্রন আছে। তো এই যে লিথিয়ামের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা, সেটা এই যে Z=3, সেটা পুরোপুরি কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু ফিল করতে পারছে না। কেন না, এই ইলেকট্রনগুলোর ক্লাউড সেইটাকে ইনার করে থাকা ইলেকট্রনের ক্লাউড, 1s-এ থাকা দুটো ইলেকট্রন ক্লাউড সেটাকে কিছুটা হলেও স্ক্রিন করছে। তো এই জন্যে কী হয় না, আমাকে একটা যে নিউক্লিয়ার চার্জটা ফিল করে সেটাকে আমাকে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে হয়। কারণ সেই 3 থেকে আমার কিছু একটা স্ক্রিনিং কনস্ট্যান্টকে আমাকে মানে মাইনাস করতে হয়। তার ফলে নেট যে রেজাল্টটা পাবো, সেই নেট রেজাল্টটা অ্যাকচুয়ালি সেই পরিমাণ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা ফিল করছে। তো এটা নিয়েই গল্পটা। তো আমরা এখানে দেখছি যেটা, সেটা হচ্ছে এই স্ল্যাটার্স রুলের ক্ষেত্রে এই যে কেসটা, যে Z*Z-σ, এই ফর্মুলা দিয়ে জিনিসটাকে আমরা বার করি। তো যেখানে Z* কি, অ্যাকচুয়ালি আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, Z* হচ্ছে আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর সিগমাটা হচ্ছে একটা শিল্ডিং অর স্ক্রিনিং কনস্ট্যান্ট। ওকে, তো এই Z*টার ভ্যালু আমি তখনই পাবো যখন ওই যে অ্যাটমিক নাম্বার আমাদের যেটা আছে, সেই অ্যাটম থেকে আমি যখন স্ক্রিনিং কনস্ট্যান্টটাকে মাইনাস করে দেবো, তখন আমি পার্টিকুলার যে ইলেকট্রনের জন্য আমি Z* ক্যালকুলেট করছি সেটা আমি পেয়ে যাব। কে করেছিল? জে.এস. স্ল্যাটার। সেই জন্যে জে.এস. স্ল্যাটার এই বিজ্ঞানীটা করেছিল বলে এইটা আমরা স্ল্যাটার্স রুল বলেও জানি। এই জিনিসটাকে স্ল্যাটার্স রুল, ওকে, স্ল্যাটার্স রুল বলেও জানি। সো কী করে করেছিল না, একটা এমপিরিক্যাল রুল সে আমার বার করেছিল এই ক্যালকুলেট করার জন্য স্ক্রিনিং কনস্ট্যান্টকে, বিভিন্ন রকম ডিফারেন্ট পলি ইলেকট্রনিক সিস্টেমের জন্য। তো প্রথম কাজ আমার হবে যে আমি এই রকম ফরম্যাটে আমি সিস্টেমটাকে মনে রাখবো। এইরকম ফরম্যাটে সিস্টেমটাকে মনে রাখবো 1s 2s 2p 3s 3p আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী, যেমন করে আমরা এনার্জি অর্ডারকে যেমন করে সাজাই অরবিটালগুলোকে, সেরকম করে সাজাবো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s, যাই হোক কিছুটা একটা মনে রাখবো এতটুকু। 1s-কে ব্র্যাকেটে দেবো, 2s 2p-কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, 3s 3p-কে ব্র্যাকেটের মধ্যে রাখবো, নেক্সট 3d, দেন আবার 4s 4p-কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, অ্যান্ড দেন হচ্ছে 4d আলাদাভাবে ব্র্যাকেটে রাখবো, 4f-কে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইভাবে জিনিসটা করবো। তো এইটার জন্য একটা সিস্টেমেটিক আমি একটা ছক দিচ্ছি, সেটা থেকে ব্যাপারটা বুঝতে পারবে। এই হচ্ছে সেই ছক। দেখো কি বলছে,
স্ল্যাটার্স রুল ক্যান বি সিস্টেমাটাইজড ইন দ্য ফলোইং ওয়ে। তো আমি এইভাবে জিনিসটাকে সিস্টেমাইজ করেছি। তো ওই যে আমি রুলটা পেলাম 1s, আমার যদি কোনোটা 1s-এ যদি কোনো ইলেকট্রন থাকে তার জন্য আমার স্ল্যাটার্স রুলের কয়েকটা ভ্যালু আছে, সেগুলোকে মনে রাখবো। যেমন হায়ার গ্রুপ মানে 1s-এর পর 2s 3s 3p যেগুলো থাকবে সেগুলোকে আমার কোনো কনসিডার হবে না, ঠিক আছে। যে গ্রুপের যে অরবিটালে আমার ইলেকট্রনটা আছে তার হায়ারের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর আমার কোনো কাজ নেই, সেটা আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জে কোনো ইফেক্ট ঘটাবে না স্কিনিংয়ে। যেগুলো হবে সেটা হচ্ছে যে অরবিটালে ইলেকট্রনটা আছে সেই অরবিটালে যদি আদার্স ইলেকট্রন থাকে তাদের জন্য একটা স্কিনিং হবে, এবং আরও ভেতরের দিকে যদি ইলেকট্রন থাকে ইনার করে তাদের জন্য আমার স্কিনিংটা ক্যালকুলেট করব। এখন যদি সেম গ্রুপের যদি আমার থাকে তাহলে 1s-এর সেম গ্রুপে যদি থাকে তো এটার জন্য পার্টিকুলার মনে রাখবো 0.30 করে কাজ করে। মানে যদি আমার 1s2 বলি তাহলে 1s-এ আমার তো দুটো ইলেকট্রন থাকে, তো একটা ইলেকট্রনের জন্য যদি আমি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কাউন্ট করতে হয় তাহলে 1s-এ থাকা আদার একটা ইলেকট্রন সেই ইলেকট্রনের জন্য 0.30 আমার অ্যামাউন্টে স্কিনিং হচ্ছে, এটাকে আমাকে কনসিডার করতে হবে। আর 1s-এর নিচে তো আর কিছু নেই, n-1 বলে তো কিছু হবে না, তাহলে সেগুলোর জন্য আমার নীল 0, 1s-এর নিচে তো আর কিছু হতে পারে না। নেক্সট এরপরে কেসটা হচ্ছে যদি আমার NSNP কেস হয়, যদি আমার কোনো একটা ইলেকট্রন NSNP-তে থাকে, যেমন ওই লিথিয়ামের এক্সাম্পলটাই, ওকে, 1s2 2s1, তার মানে কি এটা যদি আমার 2s হয় তা 2s-এ একটাই ইলেকট্রন আছে, আদার্স তো আর কোনো ইলেকট্রন নেই, তাহলে আমার এইখানে আর এই কেসটা আসছে না যে ফর দ্য সেম গ্রুপ এই 0.35 করে হয়, এটার কোনো কেস হবে না। কিন্তু n-1 মানে 2 থেকে 1 বাদলে 1, এই n-1 গ্রুপের জন্য আমার কী হবে, এইখানে যে জটা ইলেকট্রন আছে তাকে আমাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, তাকে আমাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর এইটা হচ্ছে সেই কেসটা যদি আরও ব্যাকে যদি আরও অরবিটালস থাকে তাকে যতগুলোই অরবিটালে যতগুলো ইলেকট্রনে থাকুক কেন তাদেরকে আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা যখন এক্সাম্পল কটা দেখবো সব বোঝা যাবে, বুঝতে পেরা যাবে। আরেকটা কেস হচ্ছে এই NDNF, এই NDNF-এর যখন কেস হবে তখন কিন্তু আমি সেম গ্রুপের জন্য 0.85 করে আমার ক্যালকুলেট হবে। যদি ND-তে আমার 5 থাকে তাহলে বাকি 4টা যে ইলেকট্রন আছে সেই বাকি 4টা ইলেকট্রনের জন্য 0.85 করে আমাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। ইচ ইলেকট্রনের জন্য 0.85। এখন ND-র ব্যাকে n-1 করে যতগুলোই আমার থাকবে, n-1 বলি বা n-2 বলি না কেন, যতগুলোই আমার সাবসেল থাকুক বা অরবিটাল থাকুক সেখানে যত ইলেকট্রনই থাকুক সবার জন্য আমার একটাই স্কিনিং কনস্ট্যান্ট পাবো, সেটা হচ্ছে 1 পয়েন্ট। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 1.0 করে আমি স্কিনিং কনস্ট্যান্ট পাবো। আমি সব 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো সব কটাকে সাম করে, ঠিক আছে। এটাই হচ্ছে মনে রাখার ব্যাপার, পার্টিকুলার ND বা NF-এ যদি ইলেকট্রন থাকে, ঠিক আছে। এটার একটু আলাদা কেস। এবার আমরা এক্সাম্পল দেখব, দিয়ে ব্যাপারটাকে সিম্পলভাবে বোঝার চেষ্টা করব। অ্যাপ্লিকেশন অফ স্ল্যাটার্স রুল যেটা, ওকে। তো যেমন আমি মনে করি প্রথম কথা হাইড্রোজেন যদি বলি, তো হাইড্রোজেনের জন্য আমি যদি চিন্তা ভাবনা করি, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, ওকে। তো 1s1 যদি হয় তাহলে এসে আমার কি একটাই ইলেকট্রন আছে, তো এসে যদি আমার একটাই ইলেকট্রন থাকে তাহলে তার জন্য আমি এই যে জিনিসটা বার করবো জেড স্টার, যে এই 1 নম্বরে ওই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, তার জন্য আমরা ফর্মুলা কি শিখেছি, জেড মাইনাস সিগমা। তো এই যে জেড হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 1, তাহলে আমার এটা 1 বসবে। এখন সিগমা আমি কী করে করবো, কারণ আমার এখানে একটাই ইলেকট্রন আছে, অন্য কোনো ইলেকট্রন হলে আমি 0.30 দিয়ে মাল্টিপ্লাই করতাম সেম গ্রুপে থাকা ইলেকট্রনের জন্য, কিন্তু আমার এখানে আদার্স কোনো ইলেকট্রনই নেই, ব্যাকেও নেই, তাহলে আমার এটা সিগমার ভ্যালুটা কত হবে, 0 হবে। সো জেড স্টার হচ্ছে 1, তার মানে আমার এর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জই হচ্ছে 1। নেক্সট এটা ভালো বোঝা যাবে, সেটা হচ্ছে ফর হিলিয়াম।
হিলিয়ামের জন্য যদি আমি জেড স্টার ক্যালকুলেট করি, ঠিক আছে, হিলিয়ামের জন্য যদি আমি জেড স্টার ক্যালকুলেট করি, তাহলে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম কথা অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে 2 আর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2। তার মানে এই যে 1s2 সেখানে আমার দুটো ইলেকট্রন আছে, তাহলে এই 1s থাকা কোনো একটা ইলেকট্রনের জন্য আমি জেড স্টার ক্যালকুলেট করছি। তাহলে 1s আরেকটা ইলেকট্রন আছে। এখন আমরা আগেরটাতে দেখলাম যে পার্টিকুলার এই 1s যদি কোনো কেস হয়, 1s কেসের জন্য আমার 0.30 করে আমার মানে স্কিনিং কনস্ট্যান্ট আমাকে ধরতে হয় প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। তাই একটাই ইলেকট্রন আছে, তার মানে আমাকে এখানে কি করতে হবে, জেড, ঠিক আছে, জেড হচ্ছে 2, সেখান থেকে সিগমা বিয়োগ করতে হবে। সিগমাটা কত আমি লিখেই দিই, জেড হচ্ছে 2 থেকে সিগমা বিয়োগ করতে হবে কত, একটা ইলেকট্রনের জন্য। জট এই যে ভ্যালুগুলো প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা ইলেকট্রনের জন্য। তাহলে 1 × 0.30, তার মানে হচ্ছে 2 থেকে আমাকে 0.30 মাইনাস করতে হবে এবং ভ্যালু কত আসবে 1.70, এটাই ভ্যালু হবে। ওকে, নেক্সট যদি বলি লিথিয়াম, আমি যদি বলি লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, জেড ইজ ইকুয়াল টু 3 আর ইলেকট্রনিক কনফিগারেশন কত আমার 1s2 2s1। তো আমরা যেটা করেছি যে 1sকে প্রথম কথা এরকম করে ব্র্যাকেট দিয়ে দেবো এবং 2s 2p হয়, কিন্তু আমার 2s এর পর 2p নেই, সো আমি এটাকে এরকম করে ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো এই 1s 2s এর যে ঘর 2s এ কিন্তু আমার একটাই ইলেকট্রন আছে, আদার্স কোনো ইলেকট্রন নেই। আর আমরা কী রেখেছি, সেম গ্রুপের জন্য আমার সেম গ্রুপের জন্য আমার 0.35 করে আমার কিন্তু হবে। তো সেম গ্রুপে তো একটাই ইলেকট্রন, তো আমার কিছু হবে না। তার মানে লিথিয়ামের জন্য 2s এর যে একটা ইলেকট্রন, সেটার জন্য আর আদার্স কোনো ইলেকট্রন নেই, একটাই ইলেকট্রন আছে। তো এখানে আমার এই কেসের কোনো গল্প নেই, ফর দ্য সেম গ্রুপ হবে না, ফর দ্য n-1 গ্রুপ, মানে আগের গ্রুপ বলতে কি 1sটা, তার জন্য আমি 0.35 করে 0.85 করে আমার মাইনাস করতে হবে ইচ ইলেকট্রনের জন্য। তাহলে লিথিয়াম আমার জেড হচ্ছে 3, ওকে, এটাকে লিখেছিলাম 1s2 আর এটা হচ্ছে 2s1। সো এখানে আর কোনো ইলেকট্রন নেই, সেই জন্য আমার মাথা ব্যথা নেই। তাহলে 3 মাইনাস আমাকে যেটা করতে হবে সিগমা, ঠিক আছে, 3 মাইনাস সিগমা যেটা করতে হবে 2 × 0.85, এই দুটো ইলেকট্রনের জন্য 2, আর এখানে ওই স্কিনিং কনস্ট্যান্ট 0.85 হয়, কারণ n-1 জন্য আমরা পড়েছি 0.85 করে আমার স্কিনিং কনস্ট্যান্ট পাই ইচ ইলেকট্রনের জন্য। তাহলে 3 মাইনাস এটা আমার আসবে 1.70 মতন, এটা বিয়োগ করলে পাওয়া যায় 1.30। তো অ্যাকচুয়ালি আমার যে লিথিয়ামের প্রথম দুটো ইলেকট্রন এইখানে আছে, ওকে, আর যে ভ্যালেন্স ইলেকট্রন এখানে যে একটা ইলেকট্রন আছে, এইখানে যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা পড়বে সেটা হচ্ছে 1.30। এ পুরো জেডের যে ইজিক্যাল টু 3, এই 3টা পুরোপুরি ফিল করবে না। কত ফিল করবে, এত স্কিনিং কনস্ট্যান্ট বাদ দেওয়ার পর এতটা ইলেকট্রন ক্লাউড দিয়ে, মানে ইলেকট্রন ক্লাউডের জন্য ইনার কোরের ইলেকট্রন ক্লাউডের জন্য স্ক্রিন হওয়ার পর যেটুকু আমার পড়ে থাকলো 1.30 ততটা ফিল করবে। এটাই হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। নেক্সট যদি আমি ম্যাগনেসিয়ামের জন্য করি, ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম কথা আমাকে লিখতে হবে। তো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12 হয়, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হবে আমার 1s2 2s2 2p 6 3s2, ওকে, 3s2। এবারে
তারপরে আমাকে কি করতে হয় বললাম না, আমি এইভাবে প্রথম কথা ব্র্যাকেট দিয়ে এগুলোকে আলাদা করবো, এরকম করে গ্রুপ বানাতে হবে। 1s এর একটা গ্রুপ হবে, 2s 2pর একটা গ্রুপ হবে, অ্যান্ড দেন 3s যেমন আছে। এখন প্রথম কথা সিগমা ক্যালকুলেট করতে হবে। কী করে ক্যালকুলেট করবো? এই যে 3s এ আমার দুটো ইলেকট্রন আছে, ওকে, 3s এ আমার দুটো ইলেকট্রন আছে। একটা ইলেকট্রনের জন্য আমি জেড স্টারটা বার করবো, তাহলে অপর একটা ইলেকট্রনের জন্য একটা ইফেক্টিভলি মানে একটা স্কিনিং ইফেক্ট ফেলবে আরেকটা ইলেকট্রন। তাহলে এর জন্য কী হবে না, যেহেতু সেম গ্রুপে ইলেকট্রনটা আমার রিসাইড করছে, বসে আছে, সেম গ্রুপের জন্য আমরা পড়েছি 0.35 করে আমার রিডিউস হয়। তাহলে একটা ইলেকট্রন ইন্টু 0.35 প্লাস n-1, অর্থাৎ এইখানটাতে n-1 2s আর 2pতে টোটাল 8টা ইলেকট্রন আছে, 6 আর 2 টোটাল 8টা, তাহলে 8টা ইলেকট্রন এবং কত করে আমার স্কিন করে 0.85, ওকে, 0.85। আর একদম n-2 মানে এর পরপর একদম এই n-1-এর পর পেছনে যতগুলো থাকবে তার জন্য সবসময় মনে রাখবো 1 করে কাউন্ট হবে, সেটার জন্য আমার সবসময় 1 করে কাউন্ট হবে। তাহলে 1 ইন্টু এখানে কত, দুটো ইলেকট্রন আছে, তাহলে 1 ইন্টু 2, এই টোটালটাকে আমার ক্যালকুলেট করে আমি সিগমাটা বার করব। তাহলে আমার এখানে সিগমা যেটা বেরোবে সেটা হচ্ছে 9.15। হ্যাঁ, ক্যালকুলেট করলে দেখবো 9.15। এখন আমাকে যদি জেড স্টার বার করতে হয়, তাহলে জেড স্টার সমান কী হবে ফর ম্যাগনেসিয়াম, জেড মাইনাস সিগমা, আর জেড কত 12 আর সিগমা কত পেলাম 9.15, সো মাইনাস করার পর এটা আসবে 2.85। এইভাবে জিনিসগুলোকে ক্যালকুলেট করব। যেমন আরেকটা এক্সাম্পল, যেমন স্ক্যান্ডিয়াম বলি, ডি ব্লকটা, তাহলে ডি ব্লকের একটা এলিমেন্ট বলি, তাহলে বোঝা যাবে আরও বেটার। তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম কথা লিখব, স্ক্যান্ডিয়াম কত হয় 21, সো 1s 2s 2p এইভাবে লিখে নিচ্ছি হোল 8, ওকে। তারপর 3s 3p, হোল 8, ওকে। কটা হচ্ছে 8 2 10 আর 2 8 18টা, আর এদিকে হবে আমার 3d 1 আর 4s 2। স্ক্যান্ডিয়ামের জন্য আমি ক্যালকুলেট করছি ফর 3d ইলেকট্রন, ফর 3dতে থাকা একটা ইলেকট্রনের জন্য আমি ক্যালকুলেট করছি। তাহলে 3d ক্ষেত্রে আমার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এই যে 4sটা, এই 4sটা কিন্তু মানে নেক্সট অরবাইটাল, অ্যাকচুয়ালি মানে আউটার মোস্ট অরবাইটাল। তো এই আউটার মোস্ট অরবাইটালে থাকা ইলেকট্রনের জন্য কিন্তু এর ওপর কোনো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ওপর মানে কোনো কিছু প্রভাব থাকবে না, এর কোনো স্কিনিং কনস্ট্যান্ট কিছু থাকবে না, ঠিক আছে। সেই জন্য এর ইলেকট্রনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেটা হবে সেটা হচ্ছে এর নিজের ঘরের যদি ইলেকট্রন থাকতো, তো 3dতে একটাই ইলেকট্রন, সেই জন্য আমার মাথা ব্যথা নেই। নেক্সট হচ্ছে n-1 জন্য আমাকে চিন্তাভাবনা করতে হবে, আর আরেকটা হচ্ছে n-2 এবং n-3 পরপর। তো পার্টিকুলার 3Dর কেসে আমরা দেখেছিলাম যে আমার 0.35 করে আমার সেম গ্রুপের জন্য কিন্তু এই পার্টিকুলার ডি গ্রুপের জন্য সেম গ্রুপে যদি ইলেকট্রন থাকে তাহলে 0.85 করে আমার স্কিনিং কনস্ট্যান্ট পাওয়া যায় আর ইচ ইলেকট্রনের জন্য। আর বাকি যত n-1 যত ইলেকট্রন আছে, এর ব্যাকে যতগুলো ইলেকট্রন থাকবে, n-1ই বলি বা n-2 ব্যাকে যাই ইলেকট্রন থাকবে সবাইকে 1 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দেবো, করে দেবো কী দিয়ে, ওই বাকি যত ইলেকট্রন থাকবে টোটাল, সেই টোটাল ইলেকট্রনের সংখ্যা দিয়ে, ঠিক আছে, টোটাল ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমি 1.00 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো।
এইখানে আমরা দেখলাম যে এনডি বা এনএফের জন্য যে কেসটা, সেখানে ফর সেম গ্রুপের জন্য যদি থাকে তাহলে আমার কি, যদি সেম গ্রুপে ডি, ওই যে বললাম D2 যদি হতো বা D3 যদি হতো, তাহলে বাকি ডিতে যদি 1 2 দুটো ইলেকট্রন আছে তার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য 0.85 করে আমার কমবে। আর বাকি আদার্স যত থাকবে n-1 n-2 যাই থাকুন কেন সবার জন্য আমার টোটাল যা ইলেকট্রন হবে তাকে 1.00 দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে, তো যেটা করছিলাম স্ক্যান্ডিয়াম, যেটা আরেকবার লিখি আমি 1s, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 2s 2p হোল 8, তারপর হবে 3s 3p হোল 8, তারপর 3d1, ঠিক আছে, আর 4sটা লিখছি না। তাহলে আমার এই n-1, ঠিক আছে, n-1-এর জন্য আমাকে টোটালটা চিন্তা ভাবনা করতে হবে। তো এখানে টোটাল আমার 8 + 8 + 2 18টা ইলেকট্রন আছে। এই 18 ইলেকট্রনকে 1.00 দিয়ে আমি মাল্টিপ্লাই করবো। 18 ইলেকট্রনকে আমি 1.00 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 18ই আসবে। তাহলে আমার এর ক্ষেত্রে যে জেড স্টারটা হবে স্ক্যান্ডিয়ামের জন্য সেটা হবে জেড মাইনাস সিগমা, সেটা হচ্ছে 21 - 18, ওকে, ইজিক্যাল টু 3.00। এইটাই হচ্ছে জেড স্টার। আমার ডি গ্রুপে আলটিমেটলি 21টা এই যে প্রোটনের জন্য যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হওয়ার কথা সেটা কিন্তু আমি পাচ্ছি না। কত পাচ্ছি? সমস্ত ইলেকট্রন দিয়ে সিল হয়ে যাওয়ার পর আলটিমেটলি 3, এই 3 অ্যামাউন্টে ও ফিল করবে এই ডি ইলেকট্রনটা, এরকম। লাস্ট আরেকটা করছি, সেটা হচ্ছে কপার 2+। কপার 2+-এর জন্য আমি ক্যালকুলেট করছি। কী ক্যালকুলেট করছি? জেড স্টার। তাহলে কপার 2+-এর আমার ইলেকট্রনিক কনফিগারেশন কেমন করে লিখবো? প্রথম কথা 1s 2, ওকে, 2s 2p হোল 8, 1s 2s 2p হোল 8, 3s 3p তার হোল 8, কটা হলো? 8 2 10 18। এরপর কী হবে? 4s1 3d 10 হয়, দুটো বেরিয়ে গেছে, তাহলে 4s1 থেকে একটা বেরোবে, 3d থেকে একটা বেরোবে, তার মানে 3d9, ওকে। তার মানে এই 3d9-এ থাকা ইলেকট্রনের জন্য আমাকে জিনিসটা ক্যালকুলেট করতে হবে, একটা ইলেকট্রনের জন্য। তার মানে ডিতে থাকা 8টা ইলেকট্রন আর ডিতে থাকা একটা ইলেকট্রন, তার মানে এই 8টা ইলেকট্রন 3ডির সেম অরবিটালে থাকা 8টা ইলেকট্রনের জন্য একটা শিল্ডিং হবে, যেটা ভ্যালু কত? সেম গ্রুপের জন্য 0.85। তার মানে হচ্ছে আমি যদি সিগমা ক্যালকুলেট করি এটা হবে 0.8 × 0.85 এটা। আর 3D যেহেতু আছে, এই 3Dর কেসটা হচ্ছে একটু মনে রাখার মতো, লাস্টের 3D বাদ দিয়ে বাকি ব্যাকে আমার এটা হবে তোমার ওই 3Dতে থাকা বাকি 8টা ইলেকট্রনের জন্য 8 × 0.85, এবং 3Dর এই গ্রুপিংটার পর আদার্স যে গ্রুপিংগুলো যতগুলো আছে তার জন্য যতগুলো ইলেকট্রন আছে 8 8 16 আর 2 18টা ইলেকট্রনকে আমি 1.00 দিয়ে মাল্টিপ্লাই করবো, সবার জন্য 1.00। সো এটা করলে হচ্ছে তোমার 24.8, ঠিক আছে। এখন জেড সমান তাহলে হবে আমার 29 -
24.8 সমান হচ্ছে 4.2, এরকম একটা ভ্যালু আসছে। তো এটা হচ্ছে কেস। তো আমরা একটা নোট মাথায় রাখবো যে all the electrons below ND and NF contribute 1.00 of nuclear charge. Each to screening constant. ওকে, আমার এনডি বা এনএফ এই গ্রুপিংটার ব্যাকে যতই যা থাকুক, n-1 NS S n-1 P যাই থাকুক না কেন, n-2 NS n-2 S n-2 P যাই থাকুক না কেন, আমার সবার জন্য কন্ট্রিবিউশন কিন্তু 1.00 করে আমি কনসিডার করবো। আর এনডিতে যদি আদার্স ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনটার জন্য ক্যালকুলেট করছি সেটা বাদ দিয়ে বাকি সমস্তর জন্য আমি 0.85 করে ক্যালকুলেট করবো, 0.85 করে আমি কনসিডার করবো, এটা মাথায় রাখবো। ওকে।